কে আপনি? আর এখানে একা একা দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে? ভয় করছে না আপনার? জায়গাটা ভালো না। রাত হলেই অনেক পকেটের ছেলেদের উৎপাত ঘটে এখানে। না মানে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলাম। এই গ্রামটা কিন্তু বৃষ্টি নামায় ওদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছি। আর তেমন কিছু একটা চিনি না, তাই এখানে দাঁড়িয়ে আছি। নেহা কথাটি বলছিল আর কাঁপছিল। স্বাধীন এটা দেখে নেহার দিকে এগিয়ে যায়। নেহা অজ্ঞান হয়ে স্বাধীনের কোলে ঢলে পড়ে। স্বাধীন তড়িঘড়ি করে নেহাকে ধরে ফেলে, কি করবে বুঝতে পারে না। তাই পাজাকোলা করে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগে। বাড়িতে নিয়ে গিয়ে মুখে পানি দিতে লাগে, কিন্তু জ্ঞান ফিরে আসে না। হাত পা ঠান্ডা হয়ে আছে। এইটা দেখে স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়। নেহাকে গরম কাপড় দিয়ে ঢেকে দেয়। ঠিক তখনই কেউ দরজার কড়া নাড়ে। স্বাধীন চুকিয়ে যায়। এত রাতে কে আবার এসেছে? তড়িঘড়ি করে দরজা খুলে দেখে অনেক মানুষ, প্রত্যেকের হাতে লাঠি আর টর্চ লাইট। এটা দেখে স্বাধীন ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটা বৃদ্ধ লোক স্বাধীনের কাছে এসে বলে, বাবা, তোমাকে তো অনেক ভালো জেনেছিলাম আমরা। তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে করে মারা যাওয়ার পর তোমাকে এই গ্রামে থাকতে দিয়েছি আমরা, আর তুমি কিনা আমাদের মান সম্মান নষ্ট করলে। আঙ্কেল, কি বলছেন এগুলো? কিছুই তো বুঝতে পারছি না আমি। ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে বলে ওঠে, ওই তো, ওই যে ওই মেয়েটা, ওনাকে তো কোলে করে আনতে দেখলাম জঙ্গলের মধ্যে থেকে। তারপর স্বাধীনকে পাশ কেটে রুমের মধ্যে প্রবেশ করে। বৃদ্ধ মেয়েটার কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। স্বাধীনের দিকে রেগে তাকিয়ে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। কি করেছিস তুই? অসুস্থ একটা মেয়ের সুযোগের সদ্ব্যবহার করলেই। মানে কি বলছেন এগুলো আঙ্কেল? কিছুই তো বুঝতে পারছি না আমি। আর আপনারা এত রাতে আমার বাড়িতে? এত রাতে না আসলে তো তোর আসল রূপ দেখতে পারতাম না, যে ভদ্র চেহারার মাঝে লুকিয়ে আছে অভদ্র একটা ছেলে। এই, তোরা দেখছিস কি? মার ওকে। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেইখানে থাকা বেশ কিছু ছেলে এসে স্বাধীনকে লাঠি দিয়ে মারতে লাগে। স্বাধীনের শরীরের অনেকটা অংশ কেটে রক্ত বের হতে লাগে। অন্যদিকে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচিতে নেহার জ্ঞান ফিরে আসে। মিটমিট করে তাকিয়ে দেখে একটা রুমে সে শুয়ে আছে, পাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে মারছে। নেহাকে জ্ঞান ফিরতে দেখে বৃদ্ধ বলে, মা, তুমি ভয় পেও না, আমরা এসেছি। ও যে এত বড় একটা কাজ করবে কখনো ভাবতেও পারিনি আমরা। তুমি ভয় পেও না, ওকে উচিত শিক্ষা দেব। কি বলছেন এগুলো? কিছুই তো বুঝতে পারছি না। এই থাম তোরাই, এবার ওকে অনেক মেরেছিস, মরে যাবে ছেলেটা। আর তুই গিয়ে এখন ওই কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বৃদ্ধর কথা মতো সবাই স্বাধীনকে মারা বাদ দেয়। তারপর একটা ছেলে গিয়ে কাজী সাহেবকে ডেকে আনার জন্য স্বাধীন অবাক হয়ে যায়, কি করছে এরা? সঙ্গে সঙ্গে স্বাধীন বৃদ্ধার পা জড়িয়ে ধরে বলতে লাগে, বিশ্বাস করেন আঙ্কেল, আপনারা যা ভাবছেন একদমই ভুল। আমি কিছুই করিনি। আমি পাশের গ্রামে টিউশনি করিয়ে আসছিলাম। পথে বৃষ্টি, তাই ভিজে ভিজে যে বাসায় ফিরছিলাম জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় হঠাৎ পাশে তাকিয়ে দেখি এই মেয়েটা দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। আমি মেয়েটার কাছে গিয়ে কথা বলতে অজ্ঞান হয়ে যায়। বুঝতে পারি না ওইখানেই রেখে আসবো কি না, তাই কোলে করে বাসায় নিয়ে আসি। আপনারা আমাকে ভুল বুঝছেন। হয়েছে, তোর আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। চুপচাপ আমরা যা করছি শুধুমাত্র তাই দেখে যা। অন্যদিকে নেহা সুদর্শক সব কিছু দেখে যাচ্ছে, কোনো কিছু বলছে না। ঠিক একটু পর কাজী সাহেব চলে আসে। তারপর স্বাধীন আর নেহার বিয়ের কার্যক্রম ঠিক করে। তখনই নেহা বুঝতে পারে কি ঘটছে তার সঙ্গে। হারিয়ে গিয়ে চিৎকার করে বলতে লাগে, আপনারা কি পাগল নাকি? আমার মত নেই। আপনারা বিয়ে দিচ্ছেন মানে কি? এইসব আমি এই বিয়ে করতে পারবো না। উম, ছেলে যা বলছে সত্যি। আমি এখানে ঘুরতে এসেছি আমার বন্ধুদের সঙ্গে, বৃষ্টিতে ওদের কাছ থেকে আলাদা হয়ে যাই আমি। আর জঙ্গলের কোনো কিছুই চিনতাম না, তাই ওখানে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ছেলেটার সঙ্গে দেখা হয় আমার। দু একটা কথা বলতেই আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে ঘরের মধ্যে আবিষ্কার করি আমি আমাকে। নেহার কথা শুনে পাশ থেকে একটা বৃদ্ধ মহিলা বলে ওঠে, হয়েছে চেয়ারম্যান সাহেব, দেখেছেন? শুধু স্বাধীনের দোষ নেই, মেয়েটারও দোষ আছে। দুজনে মিলে আনন্দ ফুর্তি করে চেয়েছিল তারা চলে যাবে, কিন্তু যখন মেয়েটা অজ্ঞান হয়ে যায় স্বাধীন বাসায় নিয়ে আসে, আর আমরা বিয়ে দিচ্ছি, ওনারা মানছেন না। তারপর সেইখানে থাকা প্রত্যেকে নেহাকে বাজে কথা বলতে লাগে। ঠিক তখনই সেইখানে স্বাধীন চিৎকার দিয়ে বলে ওঠে,
ওনাকে কেউ বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমার দোষ। আমি তখন ওনাকে জঙ্গলের মধ্যে একলা পেয়ে রেপ করেছি। আরও কিছু শুনতে চান আপনারা? আর কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। অন্যদিকে নেহা সেখানে থাকা বৃদ্ধ মেয়েগুলোর কথা শুনে নেহা কান্না করতে লাগে। স্বাধীনের কথা শুনে আরও হাউমাউ করে কান্না করতে লাগে। দেখতে দেখতে কাজী সাহেব বিয়ের কার্যক্রম শেষ করে নেহার অনিচ্ছা থাকতেও সকলেই জোড়াজড়িতে বিয়ে করতে রাজি হয়। দেখতে দেখতে বিয়ে পর্ব শেষ হয়। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে নিজ নিজ বাসায় চলে যায়, শুধুমাত্র চেয়ারম্যান ছাড়া। দেখ, যা করেছিস করেছিস, কিন্তু এখন থেকে দুইজন সুখে শান্তিতে সংসার কর, এই দোয়াটাই করি। আর হ্যাঁ, একদম চালাকি করবি না। যদি চালাকি করিস আর এই মেয়েটাকে যদি গ্রাম থেকে বের হতে সাহায্য করিস, তাহলে কিন্তু আমরা সবাই তোকে এই গ্রাম থেকে বের করে দেব। আমরা চাই না যে তোর জন্য আরও কোনো মেয়ের সম্মানহানি হোক। ঠিক আছে। তারপর চেয়ারম্যান সাহেব স্বাধীনের বাড়ি থেকে বের হয়ে যায়। স্বাধীন দরজা লাগিয়ে পেছনের দিকে ফিরতে নেহা এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তুই কেন বললি যে তুই আমাকে রেপ করতে নিয়েছিলি? তা আমাকে বিয়ে দিয়ে দিল তোর সঙ্গে, না হলে আমি তো এখান থেকে যেভাবেই হোক মুক্তি পেতাম। দেখুন ম্যাম, আপনি শহরে থাকেন, গ্রাম সম্পর্কে তেমন একটা ধারণা নেই আপনার। গ্রামের মানুষ এক কথার বান্দা, তারা যা একবার বলে তা করেই ছাড়ে। আর তারা যেহেতু একবার আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আমাদেরকে বিয়ে দিয়ে ছাড়বে তার জন্যই আমি এই কথাটা বলেছি। আর দেখলেন না, সকলে আপনাকে বাজে বাজে কথা বলছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তখন বলেছি সরি। সবাই বাজে কথা আমাকে বললে তোর কি আসে যায়? তুই আমার কে হস? এখন আমাকে আর কে বিয়ে করবে? আর দরজা আটকালি কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে তোর কিন্তু খবর আছে, বলে দিলাম। আমাকে কিন্তু তুই চিনিস না আমি কে। দরজা লাগাবো না তো খুলে রাখবো, ঘরের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রাণী ঢুকতে পারে, এর কারণে লাগিয়ে দিয়েছি। আর আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনি চাইলে চলে যেতে পারেন নির্দ্বিধায়। কখনো আপনার কাছে আমি আমার অধিকার নিয়ে যাব না। মনে করবেন যে একটা কালো অধ্যায় মুছে ফেলবেন মন থেকে। হয়েছে, তোকে আর অভিনয় করতে হবে না। এখন সর আমার সামনে থেকে। 2 চোখ যেই দিকে যায় সেই দিকে যাব, কিন্তু একদম তোর বাসাতে আর থাকবো না। আল্লাহই জানে কখন আবার কি হয়, তুই আবার আমার উপর ঝাঁপিয়ে পড়িস কখন, কে জানে। নেহার কথা শুনে স্বাধীন একটা হাসি দেয়, তারপর খাটের উপর গিয়ে বসে পড়ে। নেহা দরজা খুলতে যে বাহিরে এক পা রাখতে যাবে, ঠিক তখনই জোরে সোরে একটা বজ্রপাত হয়। নেহা দৌড়ে স্বাধীনের কাছে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের পর শুয়ে পড়ে নেহাকে নিয়ে। দুজনের ঠোঁটের সঙ্গে ঠোঁটের মাত্র কয়েক ইঞ্চি তফাৎ। ঠিক তখনই আরেকটা বজ্রপাত হতেই নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সঙ্গে মাথা ঠেকিয়ে নেয়। স্বাধীনের অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু নেহাকে বুঝতে না দিয়ে নেহাকে তার উপর থেকে সরানোর চেষ্টা করে। প্লিজ একটু থাকতে দিন, অনেক ভয় করে আমার বজ্রপাত দেখে। সকাল হলে আমি চলে যাব আপনার বাড়ি থেকে। আমার বাড়িতে থাকবেন, আমি তো আপনাকে না করিনি, কিন্তু আমার বুকের উপর থেকে সরেন। এভাবে জড়িয়ে ধরেছেন কেন? স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের বুকের উপর থেকে উঠে যায় আর নিজেকে সামলে নিয়ে বলে, সরি, আসলে ছোট থেকেই অনেক ভয় পাই বজ্রপাতকে দেখে। তাই যখন বৃষ্টির রাত হয় তখন মা আর বাবার সঙ্গে গিয়ে আমি ঘুমিয়ে থাকি। হঠাৎ বজ্রপাত হওয়ায় ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। সরি, কিছু মনে করবেন না। আর ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, হাজার হন কাগজে কলমে মানেন আর না মানেন, আপনি তো আমার স্ত্রী, তাই থাকতে পারেন, সমস্যা নেই। এখন কি দরজা লাগাতে পারি না কি সারা রাত এইভাবেই খোলা রাখবো? না না, খোলা রাখতে হবে না, যান গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসেন। তারপর স্বাধীন গিয়ে দরজা লাগিয়ে রুমের মধ্যে আসে। কিচেন রুমে গিয়ে খাবার বেড়ে একটা প্লেটে তার রুমে এসে খেতে লাগে। পাশ থেকে নেহা স্বাধীনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বলতে লাগে, কেউ হয়তো বা ভুলে গিয়েছে যে রুমের মধ্যে আরো একজন আছে, আর সে না খেয়ে আছে, তাকে একটু খাবার দেওয়া উচিত। নেহার কথা শুনে স্বাধীন নেহার দিকে পিট পিট করে তাকিয়ে থাকে। তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাটির দিকে তাকিয়ে থাকে। স্বাধীন বলে, হয়েছে, আর ঢং করতে হবে না। আমার রুমে একটাই প্লেট,
এই বাড়িতে শুধু আমি একাই থাকি, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে না। আর আমার কোনো আত্মীয় স্বজন নেই এই পৃথিবীতে, শুধু আমি একা। তাই একটাই প্লেট আছে, আমি খাবো না, আপনি খাবেন। অনেক ক্ষুধা পেয়েছে, দুপুরে খাবার খাইনি, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আগে খাচ্ছি। আমার খাওয়া শেষ হলে প্লেটটা পরিষ্কার করে আমি আপনাকে আবার খাবার দেব। স্বাধীনের কথা শুনে নেহার কেন জানি অনেক মায়া মায়া লাগে। এটুকু একটা ছেলে কিভাবে এতটা কষ্ট সংগ্রাম করে বাঁচে। স্বাধীনের খাবার খাওয়ার দিকে এক নজরে তাকিয়ে থাকে। স্বাধীন এটা দেখে খানিকটা অবাক হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিচেনে গিয়ে প্লেট পরিষ্কার করে নেহার জন্য খাবার নিয়ে এসে দেয় খাওয়ার জন্য। তারপর স্বাধীন রুম থেকে বের হয়ে যায়। একটু পর রুমে প্রবেশ করে দেখে নেহা খাবার খাওয়া হয়ে গেছে। তারপর নেহাকে বলে, আপনি উপরে ঘুমিয়ে পড়েন। আমি এতটা অমানুষও না যে একটা মেয়ের সুযোগের সদ্ব্যবহার করব। নির্দ্বিধায় ঘুমাতে পারেন। আর আমি নিচে ঘুমিয়ে পড়েছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিয়েন। ঠিক আছে। কথাটা বলে নেহা ঘুমিয়ে পড়ে কাঁথা গায়ে নিয়ে। কিন্তু নেহার ঘুম আসে না, অনেক শীত করতে লাগে। ঠিক তখনই নিজের দিকে তাকাই, স্বাধীনের দিকে দেখে একটা বালিশ নিয়ে খালি গায়ে শুয়ে আছে। শরীরের উপরে কোনো কাঁথা নেই, হয়তোবা একটা ব্যতীত আরেকটা নাই বাড়িতে। এই পর্যায়ে নেহা এই পাশ ওই পাশ করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভাঙতেই দেখে স্বাধীন রুমে নেই। রুমের মধ্যে আর না থেকে বাইরে এসে দেখে স্বাধীন ব্রাশ করছে। নেহা স্বাধীনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, কিন্তু তোমার কি ভয় করে না এই নির্জন পরিবেশে থাকো তুমি? হা হা হা। ও ম্যাম, উঠে পড়েছেন? তাহলে একটা কথা মনে রাখবেন, যার পৃথিবীতে কেউ নেই ম্যাডাম, তার আল্লাহ আছে। একটা কথা সবসময় মনে রাখবেন। আর শুধুমাত্র রাতটা এসে এই বাড়িতে থাকি। তুমি তোমার লাইফ নিয়ে অনেক স্ট্রাগল করো, তাই না? আমি দোয়া করি তুমি অনেক বড় কিছু হবে একদিন। দিনভর কাজ করতে হয়, কলেজ করি, এইভাবে সময় পেরিয়ে যায়। শুধু রাতে এসে বাড়িতে থাকি। তা ম্যাম, এখন তো দিনের বেলা, এখন তো আর চিনতে অসুবিধা হবে না। আপনার বন্ধুরা কোথায় ক্যাম্প করেছিল, আপনিও চলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু রাতের বিষয় নিয়ে চিন্তা করছেন তাই না? ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওইটা একটা কালো রাত ভেবে নিয়েছি। দূর স্বপ্ন একটা ভেবে নেন, তাহলেই হবে। আর আমি আপনার কাছে কখনো স্বামীর অধিকার নিয়ে যাব না। আর যদি তা না হয় তাহলে আপনি আপনার নাম্বার দিয়ে দেন, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আপনার স্থানে। আরে না, এটা ভাবছি না। পুরো গ্রামের মানুষ কি বললো যাওয়ার সময়, শোনো নাই যে আমি যেন গ্রাম থেকে না যাই, আমাকে যেন তুমি কোনোভাবে সাহায্য না করো গ্রাম থেকে চলে যেতে। তারা তো এসে আবার আমাকে না দেখলে তোমাকে মারধর করবে। ওই বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না ম্যাম, আপনি যেতে পারেন, আমি সেটা দেখে নেব। আর আপনার নাম্বারটা দিন, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তারপর স্বাধীন ফ্রেশ হয়ে ঘরের ভিতর থেকে ফোন নিয়ে আসে। স্বাধীনের হাতে বাটন ফোন দেখে নেহা খানিকটা হক চুকিয়ে যায়, কারণ এই জেনারেশনে এসেও একটা ছেলে বাটন ফোন চালায়। তারপর স্বাধীনের নাম্বার নেহা নিয়ে নেয়। তারপর নেহাকে খানিকটা এগিয়ে দিয়ে বাসায় চলে আসে স্বাধীন। রান্না করে খাবার খেয়ে তার কলেজে চলে যায়। অন্যদিকে নেহা রাস্তায় এসে সব কিছু চিনতে পারে। হাঁটতে হাঁটতে তার বন্ধুদের ক্যাম্পে চলে যায়। নেহাকে দেখতে পেয়ে সবাই দৌড়ে আসে নেহার কাছে। কে রে, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমরা তোকে নিয়ে কত টেনশন করছি জানিস। আমরা তো এখনই পুলিশ স্টেশনে যাচ্ছিলাম রিপোর্ট করার জন্য। রাত ভোর বৃষ্টি হয়েছে, তাই তোকে আর খুঁজতে বের হতে পারিনি আমরা কেউ। এভাবে না বলে করে কোথায় হারিয়ে গিয়েছিলি? তুই নাকি কোনো সমস্যা হয়েছে? তোর এমন মন মরা যে? আরে না, টেনশন করছিস কেন? কিছুই হয়নি। আসলে বাড়ির কথা অনেক মনে পড়ছে। অনেক দিন তো হলো ক্যাম্প করে থাকলাম, চল বাসায় ফিরে যাই। এখানে থাকতে আর একদম ভালো লাগছে না আমার। হ্যাঁ ঠিক বলেছিস। তুই স্যারকে বললাম তোর কথা, স্যার অনেক চিন্তিত হয়ে পড়েছে। পাশের ক্যাম্পে রেস্ট নিচ্ছে মনে হয়। আর রাতে কই ছিলি? আর বলিস না, রাতে কথাটা বলতে গিয়ে নেহা থেমে যায়। মনে মনে ভাবতে লাগে, সকল বিষয় কি এদেরকে খুলে বলবো? যদি বলি তাহলে তো সবাই উল্টাপাল্টা ধারণা করবে। না, সম্পূর্ণ কথা খুলে বলা দরকার নেই। শুধু বলি রাতে একটা ছেলের বাসাতে আশ্রয় নিয়েছিলাম। আরে না, তোদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর আমি কিছুই চিনতে পারি না। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে চলে যাই, তারপর দরজায় কড়া নাড়তে একটা ছেলে বের হয়। তারপরে
ওখানে আমি আশ্রয় নিয়েছিলাম। জানিস ছেলেটা অনেক ভালো, একটা নিরিবিলি পরিবেশে থাকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর আমরা তোকে নিয়ে কতই চিন্তা করছিলাম, তোর ফোনে কতবার ফোন করেছি। আমার ফোনের চার্জ তো ছিল না যে তোদের সঙ্গে কথা বলবো। আচ্ছা বাদ দে সে সকল কথা, আমি চলে এসেছি তো, এখন তো হ্যাপি। ঠিক তখনই পাশ থেকে প্রিন্সিপাল স্যার বলে ওঠে, মা, তুমি এসেছো? আমরা তোমাকে নিয়ে কত চিন্তা করতেছিলাম। আমরা সবাই তোমার বাবাকে ফোন করে তোমায় পাওয়া যাচ্ছে না কথাটা বলতে তোমার বাবা একদম পাগল হয়ে গিয়েছে। ওয়েট, আমি তোমার বাবাকে এখনই ফোন করে বলছি তোমাকে পেয়েছি আমরা। তারপর প্রিন্সিপাল স্যার দূরে গিয়ে নেহার বাবা মার কাছে ফোন করে বলে দেয় যে নেহাকে পাওয়া গেছে। তারপর দিনভর নেহা আর তার বান্ধবীরা একসঙ্গে অনেক আনন্দ করে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী বলে ওঠে, আগামীকাল সকালেই তো চলে যাব। তোর কথা শুনে যা বুঝতে পারলাম ছেলেটা অনেক ভালো। ওরে, ওকে অনেক দেখতে ইচ্ছা করছে আমাদের। চল কালকে যাবার সময় একবার ছেলেটাকে দেখে তারপর যাব। আর আদেও এইখানে আসতে পারবো কি না আল্লাহই জানে। এইবার যে কাহিনী ঘটে গেল, আর কখনো মা বাবা আর আসতে দেবে না, দেখে নিস। নেহা তার বান্ধবীর কথা শুনে কেন জানি স্বাধীনকে দেখতে অনেক ইচ্ছে করে। তাই তার মাথা দিয়ে হ্যাঁ জানি দেখতে দেখতে রাত হয়ে যায়। নেহা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে দিতে রাত যখন গভীর হয় তখন ঘুমিয়ে যায়। পরের দিন ভোর হতেই ঘুম ভেঙে যায় সবার। তারপর সবাই ক্যাম্প ভেঙে রেডি হতে লাগে বাড়িতে যাওয়ার জন্য। ঠিক তখনই নেহা আর তার বান্ধবীরা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলে, স্যার আপনাকে তো সব কথা খুলেই বললাম। আমাকে একটা ছেলে রাতে থাকতে দিয়েছিল। আমার সব বান্ধবীরা জেদ করছে যে তার সঙ্গে গিয়ে দেখা করে আসবে আর ধন্যবাদ জানিয়ে আসবে। আপনি অনুমতি দিলে আমরা যেতাম ছেলেটার সঙ্গে দেখা করতে। আচ্ছা মা, যাও, সমস্যা নেই, কিন্তু দেখে শুনে যাও। কালকে বৃষ্টি হয়েছে সারা রাত ভোর, অনেক জায়গায় কাদা পানি জমে আছে। তারপর নেহা আর তার বান্ধবীরা স্বাধীনের বাসার দিকে অগ্রসর হতে লাগে। নেহা সামনে সামনে, পিছে তার বান্ধবীরা। দেখতে দেখতে স্বাধীনের বাড়ির কাছে চলে আসে। দেখে বাসায় তালা লাগানো। নেহা বুঝতে পারে না এত সকালে কোথায় গিয়েছে। আবার ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলেকে যেতে দেখে নেহা ছেলেটার কাছে গিয়ে পিছন থেকে ডাক দিতে ছেলেটা নেহার কাছে এসে বলে, ও আপনি এসেছেন? তা স্বাধীন তো বলল আপনি চলে গিয়েছেন, আর আমরা স্বাধীনকে মেয়ের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। ওর মতো খারাপ ছেলে এই গ্রামে না থাকলে ভালো হয়, আর আপনি আবার এসেছেন। কি কিন্তু কেন মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছ? দেখুন, চেয়ারম্যানের রাতে কি বলছিল যে আপনি যদি গ্রাম থেকে চলে যান আর স্বাধীন যদি সাহায্য করে তাহলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। চেয়ারম্যান এক কথার মানুষ, তাই ওকে মেরে কালকে রাতে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় আছে কে জানে। নেহা কথাটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু ছেলেটাকে কোনো কিছু বুঝতে দেয় না। পাশে দাঁড়িয়ে থাকা নেহার বান্ধবীরা নেহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে বলেই ফেলে, কি রে, তোর জন্য ছেলেটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে হবে না তোদের। ওয়ের ছেলেটার নাম্বার তো আমার কাছে আছে, ফোন করে দেখি কোথায় আছে। অন্যদিকে সকালে যখন নেহা গ্রাম থেকে চলে যায় তখন অনেকেই দেখে ফেলে, কিন্তু কিছুই বলে না। স্বাধীন বিকেলে বাড়িতে ফেলে চেয়ারম্যান আর তার লোকেরা স্বাধীনকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। স্বাধীন অনেক কাকুতি মিনতি জানায়, কিন্তু চেয়ারম্যানের কোনো মায়া হয় না। না, বারবার শুধু একটা কথাই বলে, তোর মতো বাজে ছেলেকে এই গ্রামে থাকতে দেব না। না জানি আবার কোন মেয়ের জীবন তুই নষ্ট করিস। এক পর্যায়ে স্বাধীনকে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর স্বাধীন বাস স্টেশনে গিয়ে বসে থাকে। তার কাছে একটা টাকাও নেই যে কোনো জায়গায় যাবে, সেখানে এখনও বসে আছে। ঠিক তখনই ফোন বাজতে লাগে। স্বাধীন খানিকটা অবাক হয়ে যায়, কারণ তাকে ফোন করার মতো কেউ নেই, শুধুমাত্র সে যেখানে টিউশনি করেই সেই মেয়েটা বাদে। স্বাধীন উদ্বেগ নিয়ে ফোনটা পকেট থেকে বের করে অচেনা একটা নাম্বার দেখে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে বলতে লাগে, কোথায় তুমি? স্বাধীন নেহার কণ্ঠ শুনে বুঝতে পেরে যায় যে নেহা কিছু বলতে যাবে। এর আগেই নেহা ও পাশ থেকে বলতে লাগে, কি হলো, কি বলছে? আমার কথা কি তোমার কানে যায়নি? কোথায় তুমি? আর তোমাকে কালকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছো? ও আপনি? হ্যাঁ, চেয়ারম্যান আর তার লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখন বাস টার্মিনালে বসে আছি, বাসের অপেক্ষা করছি। ওখানে বসে থাকো, আমরা আসছি।
কথাটা বলে নেহা ফোন রেখে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়, এই মেয়েটার আবার কি হলো। তারপর নেহা তার বান্ধবীরা তড়িঘড়ি করে গ্রাম থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে অগ্রসর হয়। বাস টার্মিনালে গিয়ে দেখে স্বাধীন একটা বেঞ্চিতে বসে আছে, হাতে একটা ব্যাগ। নেহা গিয়ে স্বাধীনের পাশে দাঁড়াতেই স্বাধীন উপরের দিকে তাকিয়ে দেখে নেহা। তারপর নেহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আপনি এখনো গ্রাম থেকে যাননি? গ্রামের কেউ দেখে ফেললে আপনাকে আবার ওরা উল্টাপাল্টা কথা বলতে পারে। এখনই চলে যান আমাকে নিয়ে। আপনার ভাবতে হবে না, কিছু একটা না একটা হবেই। তা তো বুঝতেই পারছি কি হবে। চলো এখন আমার সঙ্গে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী নেহার হাত ঝান্টা মেরে টান মেরে একটু ফাঁকে নিয়ে সে বলে, তোর মাথা কি পুরোটাই গেছে নাকি? স্যার কি বলছে শুনিসনি? আমাদের ক্যাম্পে কোনো প্রকার ছেলে এলাও নেই। আর তুই একে যদি নিয়ে যাস স্যার অনেক রাগান্বিত হয়ে যাবে। তুই জানিস এটা চেনা নয় জানা নেই অপরিচিত ছেলে। তুই জানিস ছেলেটা আমার কি হয়? নেহার বান্ধবী নেহার কথা শুনে নেহার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। ও আমার স্বামী হয়, বুঝলি? তুই অপরিচিত কেউ না। কি বলছিস? তুই তোর স্বামী হয় মানে? তাহলে শোন, ওই দিন রাতে কি হয়েছিল। তোদেরকে যা বলেছি সব মিথ্যা কথা। তারপর নেহা তার বান্ধবীদের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। সবাই শুনে অবাক হয়, নেহার দিকে তাকিয়ে থাকে। কি করবি? তোর জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কই যাবে, কি করবে? এতিম একটা ছেলে, অনেক মায়া লাগছে রে, কিন্তু কি আর করার। তখনই পাশ থেকে নেহার আরেকটা বান্ধবী বলে ওঠে, তোর কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে তুই ছেলেটাকে মেনে নিবি না কখনোই, কিন্তু ওর জীবন তো নষ্ট করে লাভ নেই। তোর বাবার তো অনেক অনেক টাকা, তুই নিশ্চয় ছেলেটাকে কিছু একটা করে দিতে পারবি। কিন্তু তার জন্য তো ওর লেখাপড়া করতে হবে। আমার দেখে যা মনে হয় ওই ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে বোধহয়। পিচ্ছি একটা ছেলে। ওকে তো আর তোর বাসাতেও নিয়ে যেতে পারবি না। কি বলবি তোর বাবা মাকে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমাদের যে ফ্ল্যাটটা আছে, যেখানে আমরা সব বান্ধবীরা মিলে আড্ডা দিই, ড্রিঙ্কস করি আর মাঝে মাঝে গ্রুপ স্টাডি করি, ওটা তো প্রায় সময় পড়েই থাকে। ছেলেটাকে ওই ফ্ল্যাটটা দিলে কেমন হয়? তুই একদম ঠিক কথা বলছিস, কিন্তু আমরা কোথায় গিয়ে আড্ডা দেবো, ড্রিঙ্কস করব, গ্রুপ স্টাডি করব? কেন? ওই ফ্ল্যাটে গিয়ে করব। ফ্ল্যাটে তো আর কম রুম নেই, একটাতেও না হয় থাকবে, অন্য আরেকটাতে আমরা থাকবো। আর ছেলেটাকে দেখে এমনিতেই মনে হচ্ছে ও হাবাগোবা। আরে আমরা তো বলে যাচ্ছি, শুধু যার স্বামী সে তো কিছু বলছে না। প্লিজ নেহা ম্যাডাম, আপনি অন্তত কিছু বলুন। কিন্তু ও যদি কখনো আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসে, তখন কি করব? আরে ঢাকায় গিয়ে ওকে ডিভোর্স দিয়ে দিবি, এত টেনশন করছিস কেন? তুই আর ছেলেটাকে দেখ একবার, কেমন বোকা শোকা দেখতে। কখনোই তোর কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাবে না। যেই ছেলে তোকে রাতে একলা রুমে একা পেয়েও কিছু করেনি, সেই ছেলেকে নিয়ে আবার তুই টেনশন করছিস। নেহা ভাবতে লাগে, হ্যাঁ, ওর বান্ধবী তো ঠিকই বলেছে। যে ছেলে রাতের আধারে একা পেয়ে তার বাসায় কিছু করেনি। নেহা ভাবতে লাগে, হ্যাঁ, ওর বান্ধবীরা তো ঠিকই বলেছে। যে ছেলে রাতের আধারে একা পেয়ে তার বাসায় কিছু করেনি, সে আবার ঢাকায় নিয়ে গিয়ে অজানা জায়গায় আবার আমার পর ঝাঁপিয়ে পড়বে না। তাই নেহা রাজি হয়ে যায় স্বাধীনকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্যারকে তোরা কিভাবে ম্যানেজ করবি? ওইটা একদম আমাদের হাতে, ছেড়ে দে, আমরা স্যারকে ম্যানেজ করে ফেলবো। তারপর নেহা আর তার বান্ধবীরা স্বাধীনের কাছে চলে যায়। স্বাধীনের ব্যাগে হাত দিয়ে নেহা বলে, চলো আমাদের সঙ্গে। কোথায় যাব ম্যাম? তুমি আর গ্রামে ফিরে যেতে পারবে না। কি করবে এখন? এখন থেকে চলো আমাদের সঙ্গে ঢাকায়, তোমাকে একটা না একটা জবের ব্যবস্থা করে দিব। কিন্তু ম্যাম, ঢাকায় যাওয়ার জন্য তো বাস ভাড়া লাগবে। আমার কাছে তো একটা টাকাও নাই, তাই এখানে বসে আছি। কি করব চিন্তা করছি। আপনারা যান, আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনার। স্বাধীনের বোকামোপনা কথা শুনে নেহার বান্ধবীরা সবাই হাসতে লাগে। স্বাধীন সবার দিকে তাকিয়ে ভাবতে লাগে, কি এমন বলেছি যে সবাই এমনভাবে হাসছে। একটু পর নেহার ধমক শুনে সবাই হাসি বন্ধ করে। তারপর নেহা বলে, তোকে ভাবতে হবে না টাকা পয়সা নিয়ে, চল এখন আমার সঙ্গে।
স্বাধীন আর কোনো কথা বলে না। এখানে বসে থাকার থেকে তাদের সঙ্গে ঢাকায় গিয়ে যদি তারা কোনো চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে তার জন্য অনেক ভালো হয়। তারপর নেহা তার বান্ধবীদের পিছু পিছু হাঁটতে লাগে। একটু পর সবাই ক্যাম্প যেখানে করেছিল সেখানে চলে আসে। প্রিন্সিপাল স্যার তাদের দিকে তাকিয়ে এসে বলে, তোমরা কখন গিয়েছো আর কখন আসছো? বললে তো মাত্র 20 মিনিট লাগবে, আর 2 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ কোথায় ছিলে? সবে অপেক্ষা করছি আমরা। ঢাকায় ফিরতে হবে তো, আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না হলে। তারপর নেহা আর তার বান্ধবীরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে স্বাধীনের মোলাকাত করে দেয়। তারপর প্রিন্সিপাল স্যারকে বোঝাতে লাগে, কিন্তু সে বুঝতে নারাজ। তাদের সঙ্গে কোনো ছেলে মানুষকে একদম অ্যালাউ করবে না। অবশেষে নেহার বান্ধবীদের কথায় প্রিন্সিপাল স্যার রাজি হয়ে যায় স্বাধীনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তারপর সবাই সকালের খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ে ঢাকায় যাওয়ার জন্য। বাস চলছে তার আপন গতিতে। নেহা কানে হেডফোন দিয়ে গান শুনছে, তার বান্ধবীদের সঙ্গে নাচানাচি করছে। স্বাধীন বাইরের দিকে তাকিয়ে আছে। এর আগে কখনো গ্রামের বাইরে যাওয়া হয়ে ওঠেনি তার, তাই এক দৃষ্টিতে বাহিরের গাড়ি দালান কোঠার দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে গাড়ি এসে দাঁড় হয় নিহাদের কলেজের সামনে। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে যায়। স্বাধীনও নেমে আসে গাড়ি থেকে। আশপাশে চোখ বুলিয়ে বড় বড় দালান কোঠা দেখে অবাক হয়ে যায়। সেদিকে তাকিয়ে থাকে নেহা আর তার বান্ধবীরা স্বাধীনকে দেখে বুঝতে পারে যে সে কখনো এর আগে ঢাকায় আসেনি। তারপর নেহা আর তার বান্ধবীরা স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীনকে নিয়ে তারা যে ফ্ল্যাটে আড্ডা দিত সেইখানে চলে আসে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আর কোনো সমস্যা হলে আমার নাম্বারটা তো আছেই, তুমি ওটাতে ফোন করবে। আর তুমি কি লেখাপড়া করো নাকি? তোমাকে তো দেখে মনে হলো যে তুমি লেখাপড়া করো, তখন বলছিলে যে টিউশন করাও। হ্যাঁ, এইবার এসএসসি দিয়েছি, রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ A+ এসেছে। কিন্তু কেন? তাহলে তো হয়ে গেল, তোমাকে একটা এখানে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেব। আর তুই ভালো টাকা পয়সা নিয়ে টেনশন করিস না। আর জীবনে বড় হতে হলে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার অবদান অপরিসীম। মনোযোগ দিয়ে লেখাপড়া কর, তারপর আমি আমার বাবার কোম্পানিতে তোকে একটা ভালো চাকরি দিয়ে দেব। ঠিক আছে ম্যাম। তারপর নেহা স্বাধীনকে সব কিছু দেখিয়ে দিতে লাগে। স্বাধীন সব কিছু দেখে নেয়। তারপর নেহা আর তার বান্ধবীরা ফ্ল্যাট থেকে বের হয়ে যে যার বাসে চলে যায়। নেহা বাসে গিয়ে তার বাবা মার সঙ্গে দেখা করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয়। ঘুম থেকে উঠে দেখে রাত 8টা বেজে গেছে। অন্যদিকে স্বাধীন রাত হয়ে যাওয়ায় অনেক ক্ষুধা লাগে। সে কি করবে বুঝে উঠতে পারে না। সে নেহাকে ফোন করবে, কিন্তু ফোন করতে গিয়ে দেখে তার ফোনে টাকা নেই। তাই রুমে বসে থেকে বই বের করে পড়তে লাগে। অন্যদিকে নেহা খাওয়া দাওয়া করে 10টার দিকে রুমে আসে। বই বের করে পড়তে নিলে তখনই মনে পড়ে স্বাধীনের কথা। ছেলেটা কি খেয়েছে না খেয়েছে এটাই ভাবতে লাগে। ফোনটা হাতে নিয়ে ফোন করে স্বাধীন ফোন রিসিভ করতে নেহা বলে, কিরে, তুই কি কিছু খাওয়া দাওয়া করেছিস নাকি? না ম্যাম, এইখানে তো কিছু চিনি না, আর আমার কাছে টাকাও নেই যে বাহিরে গিয়ে খাবার খেয়ে আসবো। তুই তো রান্না করতে পারিস, চিকেন। রুমে গিয়ে দেখ, সেখানে সব কিছু আছে। আচ্ছা ওয়েট, তোকে কিচেন রুমে যেতে হবে না, তুই কিছু বুঝতে পারবি না। আমি অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, একটু পর দরজায় কলিং বেল দিলে খুলে খাবারগুলো নিয়ে নিস, কেমন? আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করিস। কিন্তু ম্যাম, আমার ফোনে তো টাকা নাই যে আমি আপনাকে ফোন করব। আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আর আরেকটি কথা, আমাকে ম্যাম বলবে না, আমাকে আপু বলে ডাকবে। আমাকে আর আমার বান্ধবীর সবাইকে আপু বলে ডাকবি, ম্যাম বলতে হবে না। রাখি এখন। তারপর নেহা ফোন রেখে দেয়। নেহা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে একটু পর দরজায় কলিং বেল দিতে স্বাধীন গিয়ে দরজা খুলে দেয়। ডেলিভারি ম্যান খাবার দিয়ে গেল। স্বাধীন খাবার খেয়ে নেয়, তারপর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এর আগে কখনো নরম বিছানায় ঘুমায়নি, তাই ঘুম আসে না। জোর করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙে যায়। তার আশেপাশ থেকে আজানে সুমিষ্ট ধ্বনি ভেসে আসতে লাগে। স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে অজু করে রুমে এসে ওয়ার্ড্রোবের মধ্যে জায়নামাজ খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। উল্টো নেহার ছোট ছোট জামাকাপড় দেখে এইটা দেখে স্বাধীন শরম পেয়ে যায়। তারপর ফ্লোরেই নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে বেলকনিতে এসে সকালের সুমধুর পরিবেশ উপভোগ করতে লাগে। বড় বড় দালান কোঠা। এই দালান কোঠার কাছে তাকে একদমই ছোট দেখায়। অন্যদিকে নেহা তার মার ডাকে ঘুম ভেঙে যায়। মা, এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন? রাত ভোর করেছি, একটু ঘুমাতে দাও তো। আরে ঘড়ির দিকে তাকিয়ে দে, কত বাজে? 9টা বাজছে। কলেজে যাবি না?
অনেক দিন তো হলো বাহিরে দিয়ে ঘুরে আসলি। ও মা, কি বলো, 9টা বেজে গেছে? তারপর নেহা তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাহিরে এসে রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই খাবার টেবিল থেকে নেহার মা বলে ওঠে, কি রে মা, এমন হকচকিয়ে কোথায়